হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে দ্বাদশ শ্রেণীর ভূগোলের যে চতুর্থ অধ্যায় রয়েছে সেই চতুর্থ অধ্যায় অর্থাৎ মৃত্তিকা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। এর আগেই একটা পার্ট পড়ানো হয়েছিল, যে পার্টে মৃত্তিকার বিভিন্ন নিয়ন্ত্রকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে তার পরবর্তীতে যে মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়াগুলো বা সয়েল ফর্মিং প্রসেসগুলো রয়েছে সেই সম্পর্কিত আলোচনা বিস্তারিতভাবে করা হবে। তো এই যে অধ্যায়টি রয়েছে মৃত্তিকা নিয়ে, সেই অধ্যায়টি যেমনভাবে দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছে তাদেরকেও যেমন সাহায্য করবে, আমার বিশ্বাস যারা উঁচু ক্লাসে অর্থাৎ অনার্স বা এমএতে পড়ছে তাদের উপযোগী করেও কিন্তু ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই তোমাদের সবাইকে বলছি যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখো সমস্ত রকম নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো মূল যে ক্লাস সেই ক্লাস শুরু করা যাক। তাহলে প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে যে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। এই মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আবহবিকার আর একটা হচ্ছে মাটি গঠন বা মৃত্তিকা গঠনের প্রক্রিয়াসমূহ। অনেক বইয়ে এই আবহবিকারটাকে মৌলিক প্রক্রিয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মৃত্তিকা সৃষ্টির আগের পর্যায় হচ্ছে আবহবিকার। তাই মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে আবহবিকার প্রক্রিয়াটাকে না ঢোকানোই ভালো। অর্থাৎ মাটি সৃষ্টির আগের একটি প্রক্রিয়া হচ্ছে আবহবিকার, তারপরে সেই আবহবিকার থেকে বা আবহবিকাজাত পদার্থ যেগুলো থাকে রেগোলিত, তার সঙ্গে বিভিন্ন রকম জৈব পদার্থ বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মাটিতে পরিণত হয় সেই রেগোলিত। তাই আমার মতে বা অনেক বইয়েও দেখা গেছে উঁচু ক্লাসের যে আবহবিকারটাকে আলাদা করে রাখা হয়েছে এবং মৃত্তিকা গঠনের যে প্রক্রিয়াগুলো সেগুলো এই প্রাথমিক প্রক্রিয়া, মৌলিক প্রক্রিয়া, বিশেষ প্রক্রিয়া এগুলোই মূলত। তো চলো যে আলোচনা সেটা শুরু করা যাক। যে প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে কি যে মৃত্তিকা গঠনের প্রক্রিয়া হচ্ছে আবহবিকার এবং মাটি গঠনের এই দুটি প্রক্রিয়া মূল ভাগে ভাগ করা হয়েছে। তো আবহবিকার নিয়ে আজকে সেরকম বিস্তারিতভাবে বলবো না, জাস্ট একটু হালকা করে আলোচনা করছি। আবহবিকার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে প্রথম যে ক্লাসটি করা হয়েছিল, প্রথম যে ভিডিওটি রয়েছে, প্রথম চ্যাপ্টার দ্বাদশ শ্রেণীর, তোমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেখানে বিস্তারিতভাবে আবহবিকার নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা জানি যে আবহবিকার কাকে বলে বা তার ভাগগুলো কী, তাও একটু হালকা করে আলোচনা করা যাক। আবহবিকার বলতে বুঝি কি, যে আবহবিকার হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে যখন শিলা বিকারগ্রস্ত হয় বা পরিবর্তিত হয়, অর্থাৎ টুকরো টুকরো কণায় ভেঙে যায় বা রেগুলিতে পরিণত হয়ে যায়, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় আবহবিকার। অর্থাৎ আবহবিকার হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে মৃত্তিকা সৃষ্টির যে প্রাথমিক ধাপ অর্থাৎ রেগোলিত তৈরি হয়। এই আবহবিকারকে মূলত তিন ভাগে ভাগ করা যায়, একটা যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার ও জৈবিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকারের ভাগগুলো হচ্ছে স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তরচায়ী খণ্ডীকরণ, তুহিন খণ্ডীকরণ ইত্যাদি। রাসায়নিক আবহবিকারের ভাগগুলো হচ্ছে জারণ, বিজারণ, অঙ্গারযোজন, জলযোজন, আর্দ্র বিশ্লেষণ, দ্রবণ ইত্যাদি। অন্যদিকে জৈবিক আবহবিকারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা জৈব যান্ত্রিক আবার জৈব রাসায়নিক। অর্থাৎ যে সমস্ত অঞ্চল আর্দ্র অঞ্চল সেই অঞ্চলগুলোতে কিন্তু রাসায়নিক আবহবিকার বেশি করে লক্ষ্য করা যায়। অন্যদিকে যে অঞ্চলগুলো মরু অঞ্চল বা শুষ্ক অঞ্চল সেগুলোতে কিন্তু যান্ত্রিক আবহবিকার বেশি করে লক্ষ্য করা যায়। অন্যদিকে জৈবিক আবহবিকার অর্থাৎ জীবের প্রভাব যেখানে রয়েছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু জৈবিক আবহবিকার লক্ষ্য করা যায়। অর্থাৎ জীব যখন বেঁচে থেকে কোনো পরিবর্তন ঘটায় সেটা হচ্ছে জৈব যান্ত্রিক আবহবিকার। অন্যদিকে জীব মৃতদেহে পরিণত হওয়ার পর অর্থাৎ উদ্ভিদ এর মৃতদেহ অবশেষ বা প্রাণীর মৃতদেহ অবশেষ যখন শিলার উপর পড়ে শিলার পরিবর্তন ঘটাতে সাহায্য করে তখন সেটাকে বলা হয় জৈব রাসায়নিক আবহবিকার। তো এই গেল আবহবিকার যে আলোচনা, সে আবহবিকার নিয়ে আলোচনা। তো এরপরে আসছে মাটি গঠনের প্রক্রিয়া। এটিই কিন্তু মূল আলোচনা আজকের, যে মাটি গঠনের প্রক্রিয়া। মাটি গঠনের প্রক্রিয়াকে দেখতেই পাচ্ছি আমরা তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাথমিক প্রক্রিয়া, একটি হচ্ছে মৌলিক প্রক্রিয়া, অন্যটি হচ্ছে বিশেষ প্রক্রিয়া। তো প্রাথমিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে বিভিন্ন ভাগ, আবার সংযোজন, অপসারণ, রূপান্তর, স্থানান্তর। মৌলিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে হিউমিফিকেশন, মিনারেলাইজেশন, এলুভিয়েশন, ইলুভিয়েশন। বিশেষ প্রক্রিয়ার মধ্যে রয়েছে পর্জলাইজেশন, ল্যাটারাইজেশন, স্যালিনাইজেশন, ক্যালসিফিকেশন, গ্লেইজেশন। তো এই রকম কয়েকটি ভাগে ভাগ করে কিন্তু মাটি গঠনের প্রক্রিয়াটাকে ভাগ করা হয়েছে। তো এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। চলো তাহলে প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি, যে প্রাথমিক প্রক্রিয়া, মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়া। তাহলে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়া বলতে বোঝায় যে সব রকমের মাটির উদ্ভবে যেসব প্রক্রিয়া প্রাথমিকভাবে সক্রিয় থাকে তাদেরই বলা হয় মাটি সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়া। অর্থাৎ এই ধরনের প্রক্রিয়াগুলি প্রাথমিক অবস্থায় বা প্রাইমারি স্টেজে কিন্তু কাজ করে থাকে এবং সব ধরনের মৃত্তিকাতেই কিন্তু এই ধরনের প্রক্রিয়াগুলো লক্ষ্য করা যায়। প্রথম বিজ্ঞানী সাইমনসন
1959 খ্রিস্টাব্দে এই 4টি প্রক্রিয়ার কথা তিনি উল্লেখ করেন। সেই প্রক্রিয়াগুলো কী কী? প্রথমেই আসছে সংযোজন। আমরা যদি ইংরেজিতে নামটা দেখি তাহলে হচ্ছে অ্যাডিশন অর্থাৎ যোগ করা। সংযোজন কাকে বলে? যে মৃত্তিকার উপরিস্তরে জল, বায়ু, সৌরশক্তি ইত্যাদি কিন্তু পদার্থ যুক্ত হয়। আমরা দেখতেই পাচ্ছি এখানে বৃষ্টিপাত পড়ছে। তো এই রকম যে সমস্ত জিনিসগুলো বা যে সমস্ত বস্তুগুলো মৃত্তিকার উপরিস্তরে যুক্ত হয়, সংযোজিত হয়, সেই যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বা যুক্ত হওয়াকে বলা হয় কি? সংযোজন। এরপর আসছে অপসারণ। এটির ইংরেজি নাম হচ্ছে লস। তাহলে লস মানে হচ্ছে কি? কোনো কিছু চলে যাওয়া। তাহলে বাষ্পীভবন প্রক্রিয়ায় বা ভূমিক্ষয়ের ফলে মাটির উর্বরা শক্তি বা উর্বরক দ্রব্য জারণ দ্বারা মাটিতে থাকা জৈব পদার্থ, জল, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি বায়ুমণ্ডলে প্রবেশ করে মাটির উপাদানগুলি অপসৃত হয়ে যায়। অর্থাৎ যে প্রক্রিয়ায় মৃত্তিকা থেকে কোনো পদার্থ চলে যাচ্ছে, মৃত্তিকা স্তর থেকে বায়ুমণ্ডলে চলে যাচ্ছে, মৃত্তিকা স্তরের মধ্যে থাকলে হবে না, মৃত্তিকা থেকে বাইরের স্তরে চলে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কি? অপসারণ। এরপর আসছে কি? রূপান্তর। রূপান্তরের ইংরেজি নাম হচ্ছে ট্রান্সফরমেশন। যে প্রক্রিয়ায় মাটিস্থিত বা মাটির মধ্যে থাকা প্রাথমিক খনিজ বিয়োজন দ্বারা নতুন গৌণ খনিজ, মৃত জীবদেহাবশেষ হিউমিফিকেশন দ্বারা হিউমাসে এবং মিনারেলাইজেশন দ্বারা খনিজে পরিণত হয়, তাকেই বলা হয় কি? রূপান্তর। অর্থাৎ একটা অবস্থায় আছে আর একটা অবস্থায় পরিণত হওয়াকে বলা হয় কি? রূপান্তর। অর্থাৎ মৃত জীবদেহ ছিল, সেটা হিউমিফিকেশনের মাধ্যমে কিসে পরিণত হয়ে গেল? হিউমাসে পরিণত হয়ে গেল। বা হিউমাস ছিল, সেটি আবার মিনারেলাইজেশনের প্রক্রিয়ার মাধ্যমে খনিজে পরিণত হয়ে গেল। যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে বা একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে যখন পরিবর্তন হয়ে যাচ্ছে মাটির মধ্যে কোনো একটা পদার্থ, সেই প্রক্রিয়াটা কি বলা হয় কি? রূপান্তর প্রক্রিয়া বা ট্রান্সফরমেশন। এরপরে আসছে স্থানান্তর। স্থানান্তর মানে হচ্ছে ট্রান্সলোকেশন, মানে এক জায়গায় ছিল আর এক জায়গায় চলে আসছে। যে প্রক্রিয়ায় মাটির মধ্যে থাকা খনিজ বা জৈব পদার্থ জলে দ্রবীভূত বা ভাসমান অবস্থায় অভিকর্ষের টানে মৃত্তিকা স্তরের গভীরতর অংশে স্থানান্তরিত হয় ও সঞ্চিত হয়, তাকেই বলা হয় স্থানান্তর। অর্থাৎ এই স্থানান্তর আর অপসারণের মধ্যে কিন্তু আমি পার্থক্যটা প্রথমে বলেছিলাম যে অপসারণ মধ্যে মানে কিন্তু এই যে মৃত্তিকার স্তর আছে তার মধ্যে থাকবে না, মৃত্তিকার স্তর থেকে বাইরে চলে যাবে। তার মানে কি? বায়ুমণ্ডলে চলে যেতে হবে তাকে। মৃত্তিকা স্তরের এক স্তর থেকে আর এক স্তরে নামাকে বলা হয় স্থানান্তর। কিন্তু মৃত্তিকা স্তর থেকে বাইরের স্তরে, অর্থাৎ মৃত্তিকা স্তরে যেমন বায়ুমণ্ডলে চলে যাওয়া বাষ্পীভবন প্রক্রিয়ায়, তো সেরকমভাবে চলে যাওয়াটা হচ্ছে অপসারণ। অন্যদিকে মৃত্তিকার এক স্তর থেকে আর এক স্তরে নিচে নেমে আসাকে বলা হচ্ছে কি? স্থানান্তর বা ট্রান্সলোকেশন। যেমনভাবে কি আমরা দেখতে পাই যে লিচিং যে প্রক্রিয়া বা ধৌত প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? বেশি বৃষ্টিপাতের ফলে উপরের দিকে যে গুরুত্বপূর্ণ মেটেরিয়াল সেগুলো ধুয়ে মৃত্তিকা জলের সঙ্গে নিচের দিকে নেমে চলে আসে। তো এই যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় কি? স্থানান্তর প্রক্রিয়া। অর্থাৎ এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে স্থানান্তর। তো এই 4টে প্রক্রিয়া হচ্ছে মূলত প্রাথমিক প্রক্রিয়া, সাইমনসন উল্লেখ করেছিলেন। তো তারপরে যেগুলো আসছে সেগুলো হচ্ছে মৌলিক প্রক্রিয়া। তাহলে মৌলিক প্রক্রিয়া কাকে বলা হয়? যে কোনো স্থানের সুস্পষ্ট স্তরযুক্ত প্রকৃত মাটি সৃষ্টিতে যেসব প্রক্রিয়া অপরিহার্য তাদের বলা হয় মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া। অর্থাৎ মৌলিক বলতে কি বোঝায়? যে ইউনিক। এই ধরনের প্রক্রিয়া প্রত্যেকটা জায়গাতে ইউনিক থাকবেই। এই ধরনের প্রক্রিয়া যেখানেই মৃত্তিকা সৃষ্টি হোক পৃথিবীর, সেখানেই কিন্তু এই ধরনের প্রক্রিয়া লক্ষ্য করা যাবে। তার জন্য এগুলো হচ্ছে ইউনিক বা মৌলিক প্রক্রিয়া বা ফান্ডামেন্টাল প্রসেস, মূল প্রসেস। এগুলো ছাড়া কিন্তু মৃত্তিকা সৃষ্টি হতে পারবে না। এগুলো স্থান কাল নির্বিশেষে কিন্তু সব জায়গায় দেখা যায়। তাদের কি বলা হয় কি? মৌলিক প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়াগুলো কি কি? আমরা দেখলাম যে এখানে 4টে প্রক্রিয়া আছে। একটা হিউমিফিকেশন, মিনারেলাইজেশন, এলুভিয়েশন। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে হিউমিফিকেশন। কাকে বলে? হিউমিফিকেশন বলতে বোঝায় যে প্রক্রিয়ায় মাটির উপরিস্তরে মৃত জীবদেহ আণুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, তাকে বলা হয় হিউমিফিকেশন। অর্থাৎ মৃত্তিকার উপরিস্তরে এই একটা উদ্ভিদ, সে মারা গিয়ে নিচেই পড়ে থাকলো, তাহলে সেই যে মৃত উদ্ভিদ দেহ মাটির উপরের স্তরে পড়ে থাকলো বা শিলার উপরের স্তরে পড়ে থাকলো, তারপরে যে প্রক্রিয়ায় সেই উদ্ভিদটা জৈব পদার্থে বা হিউমাসে পরিণত হয়, অর্থাৎ যে অবস্থায় পৌঁছালে তাকে কী রকম ধরনের উদ্ভিদ ছিল বা তার গুণাগুণগুলো আমরা চোখে দেখে আর বুঝতে পারি না, সেই রকম একটা কন্ডিশনে চলে যায়, যেটা একটা খয়েরি বা একটা বাদামি রঙের পরিস্থিতিতে চলে যায়, যাকে আমরা হিউমাস বলি, সেই হিউমাসে পরিণত হওয়ার প্রক্রিয়াটা কি বলা হয় কি? হিউমিফিকেশন। এই হিউমিফিকেশনকে আবার জৈবকরণও বলা হয়। এগুলি বিভিন্ন প্রক্রিয়ায় ঘটে থাকে, যেমন হচ্ছে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র অঞ্চলের হিউমিফিকেশন, মরুপ্রায় অঞ্চলের হিউমিফিকেশন, অম্ল হিউমিফিকেশন, অবয়জীবী হিউমিফিকেশন, এরকম বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করে হিউমিফিকেশন প্রক্রিয়াগুলো লক্ষ্য করতে দেখা যায়।
অর্থাৎ তাহলে কি দেখা গেল যে একটা জৈব পদার্থ, কাঁচা জৈব পদার্থ কি হচ্ছে বিভিন্ন আণুবীক্ষণিক জীব তাদের দ্বারা একটা সরলভাবে ভেঙে গিয়ে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়ে যাচ্ছে। সেই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে হিউমিফিকেশন। এরপরে আসছে মিনারালাইজেশন বা খনিজকরণ। এই প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়ায় মৃত্তিকাস্থিত হিউমাস অক্সিজেন দ্বারা জারিত ও বিশ্লিষ্ট হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য খনিজ মাটিতে পুনরায় ফিরে যায় তাকে বলা হয় মিনারালাইজেশন। অর্থাৎ হিউমাসের সময় কি দেখা গেল যে হিউমাসের ফলে কি হচ্ছে বিভিন্ন রকমের মৃত্তিকাস্থিত বা শিলাস্থিত বিভিন্ন আণুবীক্ষণিক জীব তারা সেই জীবটার মধ্যে প্রবেশ করে তাকে জটিল কণা থেকে সরল কণায় ভাঙছে, ভেঙে হিউমাসে পরিণত করছে। আবার এই হিউমাসটা যখন মৃত্তিকায় মিশছে বা শিলাস্তরে মিশছে, সেই হিউমাস থেকে কী হচ্ছে, সেই হিউমাসটা বা অক্সিজেন দ্বারা জারিত হয়ে বিশ্লিষ্ট হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য খনিজ আবার হিসাবে কিন্তু মাটিতে ফিরে আসছে, অর্থাৎ মিনারেল হিসাবে পুনরায় মাটিতে ফিরে আসছে। এই মিনারেল হিসাবে মাটিতে পুনরায় ফিরে আসাকে বলা হয় কি মিনারালাইজেশন। অর্থাৎ হিউমাস থেকে মিনারেল হিসাবে আবার মৃত্তিকায় ফিরে আসাকে বলা হয় কি মিনারালাইজেশন বা খনিজকরণ। এটি উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ুতে এই প্রক্রিয়ায় মাটির ও স্তর খনিজ সমৃদ্ধ হয়ে পড়ে। এরপরে আসছে এলুভিয়েশন। একে আবার বলা হয় অধোগমনও বলা হয়, অর্থাৎ যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরিস্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে নিচের স্তরে স্থানান্তরিত হয় তাকেই বলা হয় এলুভিয়েশন। বানানের দিকে কিন্তু তাকাতে হবে। এলুভিয়েশন ইংরেজিতে হচ্ছে ELU, এলুভিয়েশন। তো এলুভিয়েশন মানে কি? এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই হচ্ছে ও স্তর, এই হচ্ছে এ স্তর এবং এই হচ্ছে বি স্তর। ও মানে হচ্ছে অর্গানিক স্তর বা জৈব স্তর। তো এই এ স্তর থেকে গুরুত্বপূর্ণ কিছু মৌল যখন জলের সঙ্গে ধুয়ে ধৌতি প্রক্রিয়ায় নিচের স্তরে অর্থাৎ বি স্তরে চলে আসে, সেই আশাকে বলা হয়, অর্থাৎ স্থানান্তর হওয়াকে বলা হয় কি স্থানান্তরিত যে প্রক্রিয়া সেটাকে বলা হয় এলুভিয়েশন। এবং এই এ স্তরকে বলা হয় এলুভিয়েটেড জোন বা এলুভিয়াল স্তর, অর্থাৎ এ থেকে জিনিসপত্র গুরুত্বপূর্ণ মেটেরিয়ালস চলে যাচ্ছে, সেই চলে যাওয়ার দৃষ্টিভঙ্গি থেকে তখন সেটাকে বলা হচ্ছে কি এলুভিয়েশন, অর্থাৎ এ হচ্ছে এলুভিয়েটেড স্তর। এরপরে হচ্ছে ইলুভিয়েশন, যখন আমরা এই যে স্তরে আসছে তার সাপেক্ষে দেখব, অর্থাৎ ইন করছে সেই জায়গা থেকে দেখব, তখন সেই ইন থেকে কি এসছে ইলুভিয়েশন, ILLU, তার বানানটা হচ্ছে ইলুভিয়েশন বা বাংলায় আরেকটা বলা যায় সঞ্চয়ন। অর্থাৎ যে প্রক্রিয়ায় মাটির উপরিস্তর থেকে আসা খনিজ পদার্থ নিচের স্তরে সঞ্চিত হয় তাকে বলা হয় ইলুভিয়েশন। অর্থাৎ এ স্তর থেকে বিভিন্ন রকম খনিজ পদার্থগুলো এসে যখন বি স্তরে সঞ্চিত হয়, সেই সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় ইলুভিয়েশন। অর্থাৎ স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে বলা হয় এলুভিয়েশন এবং সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইলুভিয়েশন। তো এই গেল ইলুভিয়েশন। অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি যে এ হচ্ছে কি আমাদের এলুভিয়াল বা এলুভিয়েটেড স্তর বা জোন, অন্যদিকে বি স্তরকে আমরা বলি ইলুভিয়াল বা ইলুভিয়েটেড স্তর। এরপরে আসছে বিশেষ প্রক্রিয়া বা স্পেসিফিক প্রসেস। তাহলে এগুলো কি? ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বিশেষ প্রাকৃতিক পরিবেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের ভিত্তিতে এক একটি নির্দিষ্ট মাটি সৃষ্টির জন্য যে সুনির্দিষ্ট প্রক্রিয়া সক্রিয় থাকে তাকে মাটি সৃষ্টির বিশেষ প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ এই প্রক্রিয়াগুলো কিন্তু সব স্থানে লক্ষ্য করা যায় না, বিশেষ তাদের জন্য তাদের এই প্রক্রিয়াগুলো হওয়ার জন্য বিশেষ কিন্তু প্রাকৃতিক পরিবেশের দরকার হয়, বিশেষ জলবায়ুর পরিবর্তন দরকার হয় এবং বিশেষ স্বাভাবিক উদ্ভিদের দরকার হয়। সেই ধরনের স্বাভাবিক উদ্ভিদ কিছু স্বাভাবিক উদ্ভিদ যেমন স্পাইন, ফার, স্প্রুস এই ধরনের গাছ যেখানে জন্মাবে সেখানে আমরা কি দেখতে পাবো? সেখানে পর্জলীকরণ দেখতে পাবো। কিন্তু যেখানে পাইন, ফার, স্প্রুস এই ধরনের উদ্ভিদ জন্মাবে না সেখানে কিন্তু পর্জল মৃত্তিকা বা পর্জলাইজেশন প্রক্রিয়াটা আমরা দেখতে পাবো না। তাহলে পর্জলাইজেশন এই প্রক্রিয়াটা হওয়ার জন্য কার দরকার হলো? ওই ধরনের কিছু বিশেষ উদ্ভিদের দরকার হলো। অর্থাৎ কিছু স্পেসিফিক কিছু জায়গায় কিন্তু এই ধরনের প্রক্রিয়া সীমাবদ্ধ, তার জন্য এদের নাম হচ্ছে বিশেষ প্রক্রিয়া বা স্পেসিফিক প্রসেস। তো প্রথমেই যে প্রক্রিয়াটা আসছে সেটা হচ্ছে পর্জলাইজেশন। পর্জলাইজেশন প্রক্রিয়াটা কি? যে শীতল ও আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুর সরলবর্গীয় অরণ্য অঞ্চলে আমলিক, গ্রানাইট, বেলে পাথর থেকে ছাই রঙের অম্লধর্মী পর্জল মাটি সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পর্জলাইজেশন। অর্থাৎ এই ধরনের পর্জল মাটি কী ধরনের শিলা থেকে তৈরি হয়? আমলিক, গ্রানাইট ও বেলে পাথর যুক্ত মৃত্তিকা থেকে থেকে কী বলা ওগুলোকে শিলা থেকে কিন্তু সৃষ্টি হয় এবং সেই শিলা থেকে যে পর্জল মাটি সৃষ্টি হচ্ছে সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি পর্জলাইজেশন। এক্ষেত্রে লক্ষ্য করা যায় যে প্রক্রিয়াটা কীরকমভাবে দেখা যায় যে মৃত্তিকার উপরিস্তরে
পাইন, ফার, স্প্রুস এই ধরনের গাছের পাতা, ফুল, ফল পড়ে এবং সেই সঙ্গে বৃষ্টিপাত, বরফ গলা জল পড়ে কী হচ্ছে, হিউমাসে পরিণত হচ্ছে, বা সেই পরিবেশে যে অণুজীবের অভাবে কাঁচা জৈব পদার্থ সমৃদ্ধ একটা আস্তরণ তৈরি করছে, যাকে আমরা ডাফ বলি। তারপরে কি হচ্ছে, শীতল ও আর্দ্র আবহাওয়ার স্বল্প বাষ্পীভবন ও ব্যাপক অনুস্রাবন বা ধৌতি প্রক্রিয়ার ফলে কি হচ্ছে, উৎপন্ন হিউমিক অ্যাসিডে এ স্তর অর্থাৎ উপরিস্তরের নানা খনিজ, কলয়েড, লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড দ্রবীভূত হয়ে নিচের স্তরে অপসৃত হয়ে চলে আসছে। ফলে পৃষ্ঠস্তরে অর্থাৎ উপরিস্তরে, এই মৃত্তিকার উপরিস্তরে কী হচ্ছে, জৈব পদার্থ ও বালি সমৃদ্ধ ধূসর রঙের আম্লিক মৃত্তিকা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে উপরিস্তর থেকে আগত ধাতব ক্যাটায়ন ও সেস্কিউ অক্সাইড এসে এই স্তরে সঞ্চিত হয়ে একটা গাঢ় রঙের দৃঢ় সংঘবদ্ধ একটা অদ্রবণীয় স্তর সৃষ্টি করছে, যাকে আমরা বলছি হার্ড প্যান। অর্থাৎ স্তরে কিন্তু বেশি করে খনিজ সমৃদ্ধ হয়ে পড়ছে। সেই সঙ্গে আমরা যদি উপরিস্তর দেখি, তাহলে উপরিপৃষ্ঠ স্তরে জৈব পদার্থ বালি সমৃদ্ধ একটা ধূসর রঙের আম্লিক মৃত্তিকা দেখা যাচ্ছে। তাহলে উপরিস্তর খনিজ শূন্য হয়ে পড়ছে, যে স্তরে মূলত জৈব পদার্থ ও বালি সমৃদ্ধ ধূসর রঙের মৃত্তিকা দেখা যাচ্ছে। সেই সঙ্গে স্তর অর্থাৎ নিচের স্তর খনিজ সমৃদ্ধ হয়ে পড়ছে এবং সেখানে সেস্কিউ অক্সাইড যুক্ত এক ধরনের গাঢ় রঙের একটা দৃঢ় সংঘবদ্ধ অধবনীয় স্তর দেখতে পাচ্ছি, যাকে আমরা বলি হার্ড প্যান। এই স্তরে আমরা দেখতে পাচ্ছি কি, হার্ড প্যান। তাহলে হার্ড প্যান কোন স্তরে দেখা যায়, স্তরে দেখা যায়। এবং হার্ড প্যান কোন ধরনের মৃত্তিকার সৃষ্টির ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে পর্জলাইজেশন প্রক্রিয়া বা পর্জল মৃত্তিকার ক্ষেত্রে এই হার্ড প্যান কিন্তু লক্ষ্য করা যায়। যেহেতু নাম দেখি বুঝতে পারছি একটা শক্ত স্তর, তার জন্য নামটা হচ্ছে হার্ড প্যান। এরপরে আসছে ল্যাটেরাইজেশন বা ল্যাটেরাইটীকরণ, অর্থাৎ ল্যাটেরাইট মৃত্তিকা যে প্রক্রিয়া সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ল্যাটেরাইজেশন। যেমন আমরা দেখলাম পর্জল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় পর্জলাইজেশন, সেরকম ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ল্যাটেরাইজেশন। শুধুমাত্র এক একটা অঞ্চলে, এটা যেমন শীতল ও আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে পর্জল। অন্যদিকে আমরা যদি উষ্ণ আর্দ্র ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে যাই, তো সেখানে দেখা যাবে বায়োটাইট শিলা থেকে ইটের মতো লাল অম্লধর্মী মৃত্তিকা কিন্তু সৃষ্টি হচ্ছে। সেই সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় কি, ল্যাটেরাইজেশন বা ল্যাটেরিকরণ। এই প্রক্রিয়াটা কীরকম, আর্দ্র ঋতুতে পর্যাপ্ত বৃষ্টির ফলে ধৌত প্রক্রিয়ায় স্তরের বালি, ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি ক্ষারকীয় দ্রবণীয় পদার্থগুলি নিচের স্তরে অপসৃত হয়ে মাটি অম্লধর্মী হয়। মাটির পৃষ্ঠস্তরের অবশিষ্ট অদ্রবণীয় লোহা ও অ্যালুমিনিয়ামের কণাগুলি শুষ্ক ঋতুতে ভৌম জলতল থেকে নিচে নেমে গেলে জারিত হয়ে উৎপন্ন সেস্কিউ অক্সাইড জমাটবদ্ধ হয়ে লাল ও ইটের মতো শক্ত মৌচাকের মতো ছিদ্রযুক্ত এক ধরনের মৃত্তিকা সৃষ্টি করে, যাকে বলা হয় ডিউরিক কাস্ট। অধিক উষ্ণতা ও বৃষ্টিপাতের জন্য জীব দেহাবশেষ দ্রুত বিনষ্ট হয়ে যাওয়ার ফলে মৃত্তিকার পৃষ্ঠস্তর হিউমাসহীন অনুর্বর হয়ে পড়ে, অর্থাৎ উপরিস্তর কিন্তু হিউমাস থাকবে না, যেহেতু এটা উষ্ণ আর্দ্র ক্রান্তীয় অঞ্চল, সেই স্তরে হিউমাস থাকবে না। এবং সেই সঙ্গে আর একটা কি, মৃত্তিকার উপরিস্তরে ধৌত প্রক্রিয়ার ফলে কী পড়ে থাকবে, মৃত্তিকার উপরিস্তরে অদ্রবণীয় লোহা ও অ্যালুমিনিয়ামের কণাগুলি পড়ে থাকবে। তার জন্য মৃত্তিকার রং হচ্ছে কীরকম, লাল। আমরা ল্যাটেরাইট মৃত্তিকা দেখেছি, যেটাকে আমরা মোরাম রাস্তা বলি। সেই মোরাম রাস্তা আগেকার দিনে ছিল, গ্রামের দিকে দেখা যেত সেই রকম ধরনের মোরাম রাস্তা। সেই মোরাম মাটি সেটাই হচ্ছে ল্যাটেরাইট মাটি, যেটা মূলত লাল রঙের হয়, মোর্চের মতন রং হয় তার জন্যই, যেহেতু মৃত্তিকার উপরিস্তরে লোহা ও অ্যালুমিনিয়ামের কণাগুলি পড়ে থাকে বলে। তো সেই প্রক্রিয়াটাকে বলা হয় কি, ল্যাটেরাইজেশন। এরপরে আসছে আর একটা প্রক্রিয়া, স্যালিনাইজেশন। উষ্ণ ও শুষ্ক মরু অঞ্চলে সালফেট সমৃদ্ধ সোলাঞ্চাক মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় স্যালিনাইজেশন, বা যাকে আমরা বলি কি, লবণীকরণ। অর্থাৎ লবণাক্ত যে মৃত্তিকা সৃষ্টি হয় সেটি হচ্ছে এই স্যালিনাইজেশন প্রক্রিয়ায়। এই প্রক্রিয়াটা কীরকম, যে ভূগর্ভস্থ দ্রবীভূত লবণযুক্ত জল কৈশিক প্রক্রিয়ায় অর্থাৎ মৃত্তিকার উপরের দিকে মাটির ছিদ্রের মধ্যে দিয়ে উপরে উঠে আসে। অর্থাৎ এটা যেমন দেখলাম লিচিং প্রক্রিয়া হচ্ছে উপরিস্তর থেকে নিচের দিকে যাওয়া, কিন্তু এই প্রক্রিয়ায় কী হয়, যেহেতু উষ্ণ শুষ্ক মরু অঞ্চল, তার জন্য জল বেশিরভাগ করে বাষ্পীভবন হয়ে যায়। তার জন্য মৃত্তিকার নিচের স্তর থেকে যে জলগুলো আছে সেগুলো দ্রবীভূত হয়ে সেই কণাগুলো সমেত উপরের দিকে কৈশিক প্রক্রিয়া মানে হচ্ছে নিচের স্তর থেকে উপরের দিকে উঠে আসা। সেই কৈশিক প্রক্রিয়ায় কী হয়, লবণযুক্ত জল কৈশিক প্রক্রিয়ায় মাটির ছিদ্রের মধ্যে দিয়ে উপরে উঠে আসে এবং বাষ্পীভবনের আধিক্যের জন্য জল বাষ্পীভূত হয়ে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম সালফেট, ক্লোরাইড, লবণ অধক্ষিপ্ত হয়ে মৃত্তিকার উপরিস্তরে সাদা লবণের স্তর সৃষ্টি করে। অর্থাৎ মৃত্তিকার নিচের স্তর থেকে জলের সঙ্গে দ্রবীভূত হয়ে বিভিন্ন ধরনের উপাদানগুলো সেগুলো এসে মৃত্তিকার উপরিস্তরে পড়ে থাকছে। জলটা বাষ্পীভূত হয়ে উপরে পালাচ্ছে, কিন্তু সেই ধরনের উপাদান বাষ্পীভূত হয়ে পালাতে পারছে না বলে মৃত্তিকার উপরিস্তরে এক ধরনের লবণজাত বা লবণাক্ত একটা মৃত্তিকার স্তর সৃষ্টি করছে। সেই লবণাক্ত মৃত্তিকার বা সোলাঞ্চাক মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলছি স্যালিনাইজেশন, অর্থাৎ লবণাক্ত বা লবণীকরণ এই ধরনের মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। তো এরপরে আসছে কি,
ক্যালসিফিকেশন বা ক্যালসিকরণ। এটা কি, যে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে চুনাপাথর থেকে পেডোক্যাল শ্রেণীর চান্নজেম মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ক্যালসিফিকেশন। অর্থাৎ ক্যালসিফিকেশন প্রক্রিয়ায় চান্নজেম মৃত্তিকা সৃষ্টি হয়। যেমনভাবে দেখলাম স্যালিনাইজেশন প্রক্রিয়ায় সোলাঞ্চাক মৃত্তিকা সৃষ্টি হয়, সেরকম ক্যালসিফিকেশন প্রক্রিয়ায় চান্নজেম মৃত্তিকা সৃষ্টি হয়। এটি কীরকম, যে আবহবিকারের মাধ্যমে চুন সমৃদ্ধ শিলা থেকে ক্যালসিয়াম নির্গত হয়। কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট সৃষ্টি হয়ে মাটির নিম্ন স্তরে সঞ্চিত হয়। ভূনিম্নস্থ দ্রবীভূত ক্ষারযুক্ত জল কৈশিক প্রক্রিয়ায় মাটির ছিদ্রের মধ্যে দিয়ে উপরে উঠে আসে এবং বাষ্পীভবনে আধিক্যের জন্য জল বাষ্পীভূত হয়ে যায় এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট দ্বারা অধক্ষিপ্ত হয়ে সেই বিস্তরে কার্বনেট স্তর সমৃদ্ধ একটি মৃত্তিকা স্তর সৃষ্টি করে। বৃষ্টির অভাবে মাটির এ স্তর থেকে ক্ষারীয় দ্রবণীয় পদার্থগুলি ধৌত প্রক্রিয়ায় অপসারিত হতে পারে না। তো এই প্রক্রিয়ায় কি হয়, ক্যালসিফিকেশন বা হচ্ছে যে ক্যালসিকরণ, সেই ধরনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বা চান্নজেম মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াটা লক্ষ্য করা যায় এইভাবে। তো এরপরে আসছে অ্যালকালাইজেশন বা ক্ষারীয়করণ। মরুপ্রায় অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় কাদার যৌগ সোডিয়াম সঞ্চয়ের ফলে তীব্র ক্ষারধর্মী পেডোক্যাল শ্রেণীর সোলোনেজ মাটি সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যালকালাইজেশন বা ক্ষারীয়। এই প্রক্রিয়ায় ক্ষার জাতীয় মৃত্তিকা কিন্তু সৃষ্টি হয়। অর্থাৎ লবণাক্ত মাটিতে সোডিয়াম লবণ বেশি থাকলে সোডিয়াম আয়ন কাদাকণা ও জৈব পদার্থের সঙ্গে বিক্রিয়া করে মাটির সূক্ষ্ম কণাগুলিকে বিচ্ছিন্ন করে ও অতি সূক্ষ্ম কণা দ্বারা মাটির ছিদ্রপথ বন্ধ হয়ে যায় ও বায়ু চলাচল জল চলাচলে বাধা পায়। সোডিয়াম আয়ন জৈব পদার্থকে দ্রবীভূত করে সূক্ষ্ম কণার চারপাশে জমা করে একটি কালো আস্তরণ সৃষ্টি করে। ফলে মাটির উপরে পাতলা ভঙ্গুর স্তরের নিচে কালো রঙের শক্ত সূক্ষ্ম কণার অপ্রবেশ্য ও ভারী মৃত্তিকার স্তর একটা সৃষ্টি হয় এবং এই প্রক্রিয়াটা কি বলা হয় কি, অ্যালকালাইজেশন বা ক্ষারীয়করণ। এরপরে আসছে গ্লেইজেশন। অর্থাৎ যে সমস্ত অঞ্চল জলমগ্ন নিম্নভূমি বা হচ্ছে আর্দ্র শীতল তুন্দ্রা জলবায়ুর জলাভূমি অঞ্চলে, মূলত জলাভূমি অঞ্চলে যে ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়, সেই জলাভূমির তলে যে এক ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায় ধূসর রঙের, যাকে আমরা গ্লেই মাটি বলি, সেই গ্লেই মাটি সৃষ্টির প্রক্রিয়া কি বলা হয়, গ্লেইজেশন প্রক্রিয়া। অর্থাৎ মাটির উপরে জল জমে থাকায় মাটিতে অক্সিজেনের যোগান খুব কমে যায়, ফলে জীবাণুদের স্বাভাবিক কাজ করতে পারে না। তাই জৈব পদার্থের জারণের পরিবর্তে বিজারণ ঘটে। মাটির এ স্তরে জৈব পদার্থ সঞ্চিত হয়ে পিট স্তর গঠন করে। মাটির বি স্তরে লোহা অক্সাইডের জল নীলচে বা ধূসর রঙের গঠনহীন জমাট গ্রথনযুক্ত গ্লেই মাটি সৃষ্টি করে। অর্থাৎ জলমগ্ন বা বদ্ধ নিম্নভূমিতে যে ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়, যাকে আমরা গ্লেই মাটি বলি, সেই গ্লেই মাটি সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় কি, গ্লেইজেশন, যার ফলে পিট জাতীয় কিন্তু মৃত্তিকার সৃষ্টি হয়। তো এই গেল কিছু বিশেষ প্রক্রিয়া, মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া। তাহলে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে মূলত তিনটে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক প্রক্রিয়া, নেক্সট হচ্ছে মৌলিক প্রক্রিয়া এবং এছাড়া আছে বিশেষ প্রক্রিয়া। প্রাথমিক প্রক্রিয়াগুলো কি, প্রাথমিক অবস্থায় দেখা যায়, যেগুলো সব মৃত্তিকাতে দেখা যায়। মৌলিক প্রক্রিয়াগুলো সব জায়গায় পৃথিবীর স্থানকাল বিশেষে দেখা যায়। অন্যদিকে বিশেষ প্রক্রিয়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ জলবায়ুর সৃষ্টি বা বৃষ্টিপাতের দরকার হয় বা স্বাভাবিক উদ্ভিদের কিন্তু দরকার হয়। দেখতেই পাওয়া গেল এক এক ধরনের মৃত্তিকা কিন্তু এক এক ধরনের স্বাভাবিক উদ্ভিদ বা জলবায়ুর স্থানে কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সেই ধরনের কিছু মৌলিক প্রক্রিয়া বা বিশেষ প্রক্রিয়াগুলি, যেগুলো তোমরা জানলে। যদি তোমাদের কিছু কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা সেগুলো কমেন্ট বক্সে জানাও এবং এই মৃত্তিকা নিয়ে পরবর্তী বিভিন্ন ক্লাসিফিকেশান বা তার পরবর্তী যে আলোচনাগুলো আছে সেগুলো অবশ্যই পরবর্তী বিভিন্ন পার্টে আসবে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকো এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।